এক ঝটকায় আহান তোরাকে শুইয়ে দিয়ে ওর ওপরে উঠল। এক হাত বাড়িয়ে লাইটটা বন্ধ করে তাকালো তোরার দিকে। অন্ধকারেই দেখে নিল লালাভ প্রলেপের রক্তিম প্রেয়সীর লজ্জায় কাবু হওয়া মুখখানা। মুচকি হেসে তোরার শার্টের দুটো বোতাম খুলে দিল। গলায় কাঁধে থুতনিতে বিরতিহীন ছোট ছোট অসংখ্য উষ্ণ চুম্বনে অস্থির করে তুলল তোরাকে। এক হাতে পিঠ, আরেক হাতে আহানের চুল খামছে ধরল তোরা। শুষ্ক গলায় অস্পষ্ট স্বরে বলল, আহান। আহানের অবাধ্য স্পর্শের বিচরণ ছড়িয়ে পড়ল তোরার সর্বাঙ্গে। প্রগাঢ় প্রচণ্ড গভীর পুরুষালী স্পর্শ পেয়ে বেসামাল হয়ে গেল সমস্ত কায়া বদন। শরীরের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে খেলে গেল আহানের উষ্ণ আদর মিশ্রিত স্পর্শ। মাদকতায় সিক্ত অনুভূতির জোয়ারে মিশে একাকার হয়ে গেল দুটো মানব মানবী। বাইরের দমকা হাওয়া থেকে সৃষ্ট তুমুল ঝড় বর্ষণের চেয়েও বেশি তাণ্ডব তুল্য বদ্ধ ঘরে ভালোবাসার উন্মাদনার তাড়নায় মত্ত হওয়া দুজনের নিঃশ্বাস প্রশ্বাস। ধরণী জুড়ে নিকষ কালো অন্ধকার চিড়ে হালকা কমলা রঙের আলো ফুটেছে। নিস্তব্ধতায় ঝিঝি পোকার ডাক অতিক্রম করে পাখির কিচিরমিচির কলরবে মুখরিত হচ্ছে পরিবেশ। সূর্যটা উকি ঝুঁকি দিয়ে গগনে বুক ফুলিয়ে প্রকট হবার প্রচেষ্টায় মত্ত। আহান উপুর হয়ে ঘুমাচ্ছে। বারান্দার পর্দা ভেদ করে বৃষ্টির পরের হিম অনল তীর তীর করে মৃদু আন্দোলন তুলে ছড়াচ্ছে ঘরের ভেতর। কিঞ্চিত নড়ে চড়ে উঠল আহান। পিটপিট করে চোখ খুলে তাকালো। পিঠের ওপরে কোনো কিছুর ভার অনুভূত হতে মাথা তুলে তাকিয়ে দেখল দুটো হাত ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শরীরের সাথে লেপ্টে আছে। ছোট ছোট উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে পিঠের ওপর। মুচকি হাসলো আহান। এক হাতে আলতোভাবে তুরাকের মাথাটা ধরে সোজা হয়ে শুয়ে তুরার মাথাটা রাখলো নিজের বুকের উপর। সারা রাত ঝড় বৃষ্টির দাপটে সৃষ্ট ঠান্ডা বাতাসের মৃদু মন্দ সমীরণে কিঞ্চিত কেঁপে উঠল তোরা। আহানের বুকের ভেতরে মিশিয়ে গেল। আহান কাঁথাটা টেনে জড়িয়ে দিল তোরার গায়ে। উষ্ণতা পেয়ে তোরা বিড়াল ছানার মতো গুটিয়ে গেল। ঘুমের মাঝেই মুখ ঘষে দিল বুকের মাঝে। কিন্তু নড়ে চড়ে ওঠার ফলে পেটে যন্ত্রণা অনুভূত হলো। সারা গায়ের ভোঁতা ব্যথার প্রকোপ অনুভূত হতেই গঙ্গিয়ে উঠল। টিপটিপ করে চোখ খুলতে আহানকে খালি গায়ে এতটা নৈকট্য দেখে ভড়কে গেল। ছিটকে সরে আসতে গেলেই পেটের তীব্র যন্ত্রণায় মুখ খিচিয়ে নিল। আহান তুরার অবস্থা বুঝে রয়ে শুয়ে তুরাকে এক হাতে টেনে নিজের কাছে আনলো। বুকের মাঝে জড়িয়ে কাঁথাটা শরীরে মুড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে স্লথ গলায় বলল, সরি। আহানের আদর মিশ্রিত গলায় তুরা আরো যেন মিইয়ে গেল। যেন এই আদুরে গলা শুনতেই সে চেয়েছিল। আহানের নরম কণ্ঠে তুরার চোখ ভরে এলো। বুকের ভেতর মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। আহান হাত বুলিয়ে দিয়ে সশব্দে চুমু খেলো মাথায়। আহ্লাদি গলায় বলল, কাঁদে না তো, ঠিক হয়ে যাবে, আজকেই সেরে যাবে ব্যথা। তোরার মনে অভিমান হলো। কেন এমন করলো আহান? সে ভালোবাসা চেয়েছিল। তার ভালোবাসায় এতটা যন্ত্রণা কেন? ভালোবাসা নামক পীড়া দিয়ে এখন সান্ত্বনা দিচ্ছে। মনক্ষুণ্ণ চোখে মুখ তুলে তাকালো আহানের দিকে, যার দৃষ্টি স্থির তার মুখের পানেই। চিকচিক করা সুগভীর চোখ, ফর্সা গাল জুড়ে স্নিগ্ধতা। একরাশ মায়া আর আদর ভরা দৃষ্টিতে চেয়ে আছে আহান, যার দৃষ্টি অগ্রাহ্য করা অসম্ভব। আহান পুরো ঠোঁট এলিয়ে হাসল মৃদু। তোরাকে আরো সুগভীর ভাবে জড়িয়ে কপালে বেশ সময় দিয়ে চুমু খেলো। ব্যথাতুর হাসি ফুটে উঠল তোরার অধর জুড়ে, সাথে হতবাকও হলো। এখন আর মান অভিমান হচ্ছে না, বরং আহানের দেওয়া যন্ত্রণাগুলোতেই সুখ সুখ অনুভূত হচ্ছে। দুই হাতে খামছে ধরল আহানের উন্মুক্ত পিঠ। শক্তপোক্ত বাহুডোরের পেছনে সারা শরীরে জমাট বাঁধা ব্যথাগুলো বারংবার মনে করিয়ে দিল আহানের ভালোবাসার তীব্র স্পর্শের গভীরতা প্রখরতা। চোখ বন্ধ করে বেশ খানিকক্ষণ আহানের বুকের সাথে মিশে থাকার পর বাহু বন্ধনী ঢিলা হলো আহানের। ক্ষীণ স্বরে বলল, উঠতে পারবে তোরা? একটু কষ্ট করে ওঠো।
ফ্রেশ হয়ে নাও। তোরা উঠল না, নড়লও না পর্যন্ত। আহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, গায়ের ওপর থেকে কাঁথাটা সরিয়ে দিল, তোরাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। জ্বলন ধরল তোরার শরীরে, অস্পষ্ট শব্দে আর্তনাদ করল ক্ষীণ। আহান অসহায় চোখে তোরার দিকে তাকালো, ধীর পায়ে অশ্রমের ভেতরে ঢুকে নামালো কোল থেকে। গিজারটা অন করে দিলে তোরার শার্ট আঁকড়ে ধরে অস্পষ্ট গলায় বলল, আপনি যান প্লিজ। ধিমে শ্বাস ফেলে আহান তোরাকে আস্তে করে আলগা করে ধরে শাওয়ারটা অন করে দিল। ফোঁটা ফোঁটা জল ছুঁয়ে গেল সারা দেহে, জ্বলে উঠল তোরার সারা শরীর। ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করলেও বাঁধ ভেঙে কুকড়ে গুঙ্গিয়ে উঠল। আহান বেশ কিছুক্ষণ পর শাওয়ারটা বন্ধ করে দিয়ে তোয়ালেটা এনে তোরার দিকে এগোতেই তোরার গলার শার্ট খামছে অন্যদিকে ঘুরে বলল, আপনি চলে যান প্লিজ। আহান কিছুক্ষণ নির্লিপ্ত তাকিয়ে তোরার গায়ের ওপরে তোয়ালেটা রেখে বেরিয়ে গেল। তোরা গোসল সেরে গা মুছে তোয়ালেটা পেঁচিয়ে বেরিয়ে আসলো। ঘরে আহান নেই, খাটের ওপরে ওর একটা শার্ট রাখা। আহানই রেখে গেছে শার্টটা। এগিয়ে গিয়ে দরজাটা লাগালো। পুনরায় আহানের আরেকটা শার্ট পরে নিল তোরা। আয়নার সামনে দাঁড়াতেই ভেতরটা অদ্ভুত শিহরণ দিল। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, গলা বুক ঘাড়ে ছোট ছোট লাল দাগগুলি দেখে লজ্জায় নতজানু হয়ে গেল তোরা। দাগ হওয়া জায়গাতে হাত বুলিয়ে আহানের কথাগুলো মনে পড়ে গেল। গত রাতে প্রচন্ড উন্মাদনায় মত্ত হয়ে আহান যখন তোরা সারা শরীরে নিজের প্রবল স্পর্শের প্রখরতা গেঁথে দিচ্ছিল, তোরা অসর হয়ে হাতে বাধা দিতে গেলেও আহান ওর হাতটা চেপে ধরে বলেছিল, আজ আর বাধা দিও না প্লিজ। তোমার ভেতর বহিরের অন্তরস্থল জুড়ে আমায় মিশে যেতে দাও, এক চুল ফাঁক রাখতে চাই না আর আমি। পরনের শার্টটা খামচে চোখ মুখ মুদে ফেলল তোরা। লজ্জা, ব্যথা, সংকোচ ভেতরটা তোলপাড় করে উঠল। আহানের বলা প্রতিটা কথা কানের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে বারংবার। এরই মাঝেই দরজায় টোকা দেওয়ার শব্দে ঘোর ভাঙল তোরার। তবে আরো অপ্রস্তুত হয়ে গেল। আহান এসেছে অবশ্যই, কিন্তু ওর সামনে দাঁড়াবে কি করে? আহানের চেহারা দেখলেও কাল রাতের প্রতিটি দৃশ্য পর্দার মতো ভেসে উঠছে সামনে। চোখ মুখ কুচকে এগিয়ে গেলে দরজার ওপাশ থেকে মন্থর গলায় আওয়াজ শোনা গেল, দরজা খোলো তোরা, খাবার এনেছি। কাল রাত থেকে কিছুই খাওনি তুমি। অপ্রতিভ হলো তোরা। অস্বস্তি বিমূঢ়তা জেঁকে ধরল। বার কয়েক শুকনো ঢোক গিলল। দলা পাকানো কণ্ঠে কিছু বলবে, তখন আবারও আহান বলল, তোরা, কিছু হয়েছে? ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি আমি। তোরার গলা শুনে শান্ত হলো আহান। নরম গলায় আবারও বলল, তোমার হয়ে গেলে দরজাটা খোলো। আমি খাবো না, আপনি চলে যান। আহান থমকালো। সে জানতো তোরা এমন কিছুই করবে। শান্ত স্বরে বলল, তোরা, দরজাটা খোলো। কতক্ষণ এভাবে বসে থাকবে ঘরে? না, আমি খুলবো না, আপনি যান, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে আমার। আহান ফোঁস করে শ্বাস ফেলল। কিছুক্ষণ নিঃশব্দে থেকে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও, বলেই চলে গেল। তোরা দরজায় কান পেতে আহানের যাওয়ার শব্দ শুনল, তাও দরজা খুলল না। কয়েক মুহূর্ত বাদে সদর দরজা লাগানোর শব্দ হলে আস্তে ধীরে দরজা খুলল। মাথা বের করে আশেপাশে কাউকে দেখতে পেল না। এগিয়ে গিয়ে বাইরে যাওয়ায় দরজাটাও লাগানো। যাক, আহান চলে গেছে। মন্থর পায়ে হেঁটে এগিয়ে আসলো তোরা। হুট করে তোরাকে কেউ পেছন থেকে এক হাতে কোমর জাপটে কাঁধে তুলে নিল। তোরা হতচকিত হয়ে চেঁচিয়ে বলে উঠল, বাঁচাও বাঁচাও, ভূত! আল্লাহ, আমাকে তুলে নিয়ে গেল। শ্যাট আপ! পুরো এলাকা জাহির করবে নাকি তুমি? বলেই ধূপধাপ পা ফেলে রুমে এসে তোরাকে কাঁধ থেকে নামিয়ে খাটের ওপরে ঠাস করে বসিয়ে দিল। তোরা এখনো বাকরুদ্ধ, হতবিহ্বলিত। এটা কি হলো? উনি না চলে গেলেন? ভূতের মতো এসে কাঁধে তুলে নিল কি করে? আহান এক হাতে খাবারের প্লেটটা তোরার সামনে রেখে বলল, অনেক হয়েছে, এখন খেয়ে নাও, বেলা হয়েছে। তোরা কিছুক্ষণ থ মেরে বসে থেকে মাথা চুলকে বলল, কিন্তু আপনি না চলে গেলেন?
হুম। ছোট্ট জবাব আহানের। তোরা কিছুক্ষণ হতবিহম্বিত চেয়ে রইল। কুচকালো ভুরু, ললাটে গাঢ় ভাঁজ ফেলে বলল, ধোকা, সরাসরি ধোকা দেওয়া হয়েছে আমাকে। এত বড় গাদ্দারি! আহান শান্ত চোখে তাকালো, কাটা চামচে নুডলস পেঁচিয়ে তোরার মুখের সামনে ধরে বলল, এরকম বিচ্ছু বউ থাকলে ধোকা করা জায়েজ আছে। তোরা চোখ ছোট ছোট করে চেয়ে থাকলো আহানের দিকে। আহান এক হাত দিয়ে তোরার মুখটা টিপে হাঁ করে নুডলস পুরে দিল মুখে। তোরা এতগুলো মুখে নিয়ে চিবোতে চিবোতে কিছু বলবে তার আগেই আহান বলল, 5 মিনিটে নুডলস ছাড়া অন্য কিছু মাথায় আসেনি। রান্না করার অভ্যাসও নেই, তাই কেমন হয়েছে জানি না। তোরা অনিমেষ তাকিয়ে রইল আহানের চেহারার পানে। আহান আবারও মুখের সামনে ধরলে বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। এক হাতে ফোন চাপছে, আরেক হাতে তোরাকে খাইয়ে দিচ্ছে। তোরার ইচ্ছে করলো ছুটে জাপটে ধরতে আহানকে। মনে পড়ে গেল প্রথম দিকের কথা, যখন তোরাকে চোখের সামনেও দেখতে চাইতো না আহান। দুই চোখের শুল ছিল যেন। অথচ আজ আজ দেখো, সেই আহান যত্ন করে নিজে রেঁধে খাইয়ে দিচ্ছে তোরাকে। তোরা তো বরাবরই এটাই চেয়েছিল, আহান নিজে তার কাছে আসুক, তাকে ভালোবাসুক, একটু যত্ন করুক। এই তো, আর কি চাই তার? আনন্দের সুখানুভূতিতে আপ্লুত হয়ে চোখ ভরে এলো তোরার। আহান ফোন থেকে মুখটা তুলে তোরার দিকে তাকালে ওর চোখে পানি দেখে স্তম্ভিত হয়ে বলল, তোরা, কি হয়েছে? কাঁদছো কেন? খেতে ভালো হয়নি? ঘন ঘন মাথা নাড়ালো তোরা, না সূচক সম্মতি দিয়ে আবারও হা করলো। আহান কিছুটা বিস্ময় আর বিচলিত হয়ে তোরার মুখে নুডলস তুলে দিলে তোরাও খেতে খেতে বলল, ঝাল হয়েছে তো, তাই চোখে পানি এসে গেছে। তাছাড়া মনে হচ্ছে না প্রথম রান্না করেছেন। সত্যি করে বলুন তো, এর আগেও কাকে কাকে রান্না করে খাইয়েছেন নিজে বানিয়ে? আহান হাসল বিস্তর, সুনিপুণ চেহারা আর পুরো অধর বিস্তৃত হলো। হাতের আঙ্গুলে তোরার মুখে লেগে থাকা খাবার মুছিয়ে দিল। প্লেটটা নিয়ে বেরিয়ে গেলে তোরা অপলক চেয়ে রইল। আসলেই কি এটা সত্য? সে স্বপ্ন দেখছে না তো? এত সুখ সুখ কেন লাগছে? ঘোর নয় তো, নাকি স্বপ্ন? সত্যি কি স্বামী নামক মানুষটার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়েছে, নাকি বিভীষিকা ভালোবাসার? গোধূলির আলোয় রাঙা দিগন্ত, শরতের আকাশে তুলতুলে মেঘ, গগনে ক্ষণে ক্ষণে পুঞ্জীভূত মেঘেদের ছোটাছুটির দৃশ্যটা দেখতে ভীষণ মনোরম লাগছে। মেঘেদের কত শান্তি, তাদের জীবিকা, পরিবারের দায় নেই, কোনো নির্দিষ্ট ঠাঁই নেই, গন্তব্য নেই। যখন যেখানে খুশি উদয় হয়, আবার মিলিয়েও যায়। আচ্ছা, মানুষের জীবনও যদি মেঘেদের মতো হতো, কত ভালো হতো, তাই না? ওদের কোনো বাধা বিপত্তি থাকতো না, আফসোস আর হতাশাও থাকতো না। কার কথা ভাবছেন স্যার? কিশোরী চিকন কণ্ঠে ঘোর ভাঙল সাদমানের। জানালার বাইরে আকাশের খোলামেলা দৃশ্য দেখে চোখ ঘুরিয়ে তাকালো রিমঝিমের দিকে। নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, কিছু না স্যার, একটা প্রশ্ন করব। সাদমানের জবাবে অনতিবিলম্বে প্রশ্ন ছুড়ল রিমঝিম। সাদমান ললাটের ভাঁজ প্রগাঢ় করে তাকালে। এই মেয়ে যতবারই তাকে প্রশ্ন করেছে, কোনো না কোনো উদ্ভট কথাই বলেছে, যা সাদমান আজ অবধি শোনেনি। এবারও নিশ্চয়ই সেরকমই কিছু বলবে। নড়ে চড়ে বসল সাদমান। রিমঝিমকে উদ্দেশ্য করে কিছু বলবে তার আগেই সেই প্রশ্ন করে বসল, আপনার গার্লফ্রেন্ড আছে স্যার? হক চকিয়ে উঠল সাদমান। এই জন্যে এই মেয়ের সামনে বেশিক্ষণ থাকতে তার অস্বস্তি লাগে। কখন কি প্রশ্ন করে ফেলবে নিজেও জানে না। চোখে মুখে বিরক্ত আর রাগান্বিত ভাব জমালো সাদমানের। গলা ঝেড়ে বলল, টিচারকে কেউ এই ধরনের প্রশ্ন করে? মাথার ভেতর কি সবসময় উল্টাপাল্টা চিন্তা ভাবনায় ঘোরে তোমার? ভুরু যুগল কুঞ্চিত হলো খানিক, তবুও চোখে মুখে কৌতূহল, যেন খুব রহস্যময় কিছু জিজ্ঞাসা করেছে। জানতে না পারলে মন ক্ষান্ত হবে না। হাতের কলমটা রেখে গালে হাত দিয়ে বলল, মানুষ প্রেমে পড়লে উদাসীন থাকে, রাত দিন গভীর ধ্যানে মত্ত থাকে, আশেপাশের হুঁশ থাকে না। কখনো আকাশ, কখনো মাটিতে তাকিয়ে আনমনেই কি সব ভাবে। আপনাকে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে আমার মনে হলো আপনি প্রেমে পড়েছেন, তাই জিজ্ঞাসা করলাম।
আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকাটা খুবই স্বাভাবিক, এতে উল্টাপাল্টা কেন ভাবতে যাব? ছোট বাচ্চাদের বুঝ দেওয়ার মতো করে বলল রিমঝিম। সাদমান কিরকম অভিব্যক্তি দিবে বুঝে পেল না। এই মেয়েটা বয়সের তুলনায় বেশি বোঝে, যাকে বলে ইচড়ে পাকা। গাম্ভীর্যতা উপচে পড়ল চেহারায়, কাট কাট গলায় বলল, একটু বেশি বোঝো তুমি। তোমাকে তো এমসিকিউ সলভ করতে দিয়েছিলাম, করেছো? বলেই কড়া চোখে চেয়ে রিমঝিমের সামনে থেকে খাতাটা হাতে নিলে দেখালো, এক লাইনও তো করনি, বরং আঁকিবুকি করে রেখেছ পৃষ্ঠা ভরে। মেজাজটা গরম হলো সাদমানের। এই মেয়ের মাঝে পড়াশোনার ন্যূনতম আগ্রহ নেই, পড়তে বসলেই নানান কথা আর আজগুবি প্রশ্ন জুড়ে বসে। সমস্যা কি? একটা ম্যাথও করনি। আমি করাতে গেলাম, বললে পারবে, করতে দিলাম, তাও না করে পৃষ্ঠা ভরে ড্রয়িং করেছ। আমি কি ইয়ার্কি করতে এসেছি এখানে? চটে গিয়ে বেশ গমগমে গলায় বলল সাদমান। সচরাচর তার মেজাজ এতটাও খারাপ হয় না, কিন্তু মেয়েটা এসে থেকে জ্বালিয়ে মারছে ওকে। রিমঝিমের উত্তর না পেয়ে আবারও বলল, পড়াশোনার ইচ্ছা যদি নাই থাকে তাহলে বাড়িতে বলে দাও, আমারও টাইমটা নষ্ট হবে না, আর তাদেরও টাকাগুলো জলে যাবে না। আমি তো বিয়েই করে নিতে চাই, কিন্তু ওই যে আমার ঘাড়ের ওপরে বসে আছে এক আপদ, ওর বিয়ে না হলে তো আমারটা হবেই না। ততদিন না চাইতেও আমাকে এই রসকসহীন কাঠখোট্টা লেখাগুলো একেবারে পড়ে যেতে হবে। হতবিহ্বলতায় চোয়ালটা আগলা হয়ে গেল সাদমানের। ভেবেছিল বকে দিলে নিশ্চয় দুষ্টুমি কমিয়ে পড়াশোনা করবে, কিন্তু এ তো সোজা বিয়ের কথা তুলে নিল। সাংঘাতিক মেয়ে। আগালাও যেদিকে যাবে গোড়াও লাউ তো সেই দিকেই যাবে, এটাই স্বাভাবিক। দম ছেড়ে বিড়বিড়িয়ে বলল সাদমান, যার অর্থ ফারিহা যেমন তার বোনও তো ঠিক তেমনই হবে। এই মেয়ে যে তার নাভিশ্বাস ওঠার জো করবে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সাদমান। রিমঝিমের সামনে থেকে বইটা নিয়ে সিলেবাস বের করে দাগিয়ে দিল, পড়াগুলো ভালো মতো বুঝিয়ে দিয়ে বলো, শোনো ঝুমঝুম, ঝুমঝুম না, রিমঝিম। সাদমানের কথার মাঝে টুসকি দিয়ে বলল রিমঝিম। তপ্ত একটা প্রশ্বাস ফেলল সাদমান। বচন ভঙ্গি আবারও গম্ভীর করে বলল, আমি তোমাকে আরো একবার বলছি, দুষ্টুমি আর আজগুবি কথা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হও, না তো এভাবে চলতে থাকলে আমি তোমার আব্বু আম্মুকে জানাতে বাধ্য হব। তারা আমাকে এখানে পড়ানোর জন্য এনেছে, শুধু শুধু গল্প গুজব করে আমার রিজিক হারাম করতে চাই না আমি। আশা করি তুমি বুঝতে পেরেছো। বলেই উঠে দাঁড়ালো, ফোনটা পকেটে ভরে দরজা দিয়ে বেরিয়ে গেল। সাদমান বেরিয়ে গেলে দরজার পাশ থেকে বেরিয়ে এলো ফিরোজ ইসলাম। চোখের চশমাটা ঠিক করে পেছনে দুই হাত বাঁধা রাখা ভঙ্গিতে এগিয়ে এসে দাঁড়ালো বারান্দায়। সাদমান বাড়ি থেকে বেরিয়ে দ্রুত গতিতে হেঁটে মিলিয়ে গেল রাস্তার মাঝে। কাঠিন্য আর গাম্ভীর্যে বুধ মুখ আয়বে তাকিয়ে রইল ফিরোজ ইসলাম নির্লিপ্ত নিষ্ক্রিয়ভাবে। সন্ধ্যার আজান দিতেই ঝিঝি পোকারা তাদের উপস্থিতি জানান দিতে একসাথে তাল মিলিয়ে নেশাচরী গান ধরেছে, তার সাথে তাল মিলিয়েছে ব্যাঙের ডাকও। বর্ষাকাল পার হওয়ার পরেই এমন হুটহাট বৃষ্টি একেবারেই ভাল লাগছে না তোরার। মাগরিবের নামাজ পড়ে বসেছে টেবিলে, বই মেলেছে, ঝিমোচ্ছে। একটা অঙ্ক কিছুতেই পেরে উঠছে না, যতবারই করছে মাঝখানে এসেই আটকে যাচ্ছে। এর মাঝে ওয়াশরুমের দরজা খোলার খট করে শব্দ হলো। তোরা পেছনে তাকাতে গিয়েও তাকালো না। আহারের দিকে তাকাতে এখনো ভীষণ লজ্জা লাগছে ওর। সকালে তোরাকে খাইয়ে আহান বেরিয়েছিল কিছু কাজে, ফিরেছে খানিক আগেই। রুবি আমেনা কাল সকালেই ফিরবে বলে জানিয়ে গেছে। তোরা কাটাকাটি করে আবারও একই অঙ্কটা শুরু করলো, কিন্তু আবারও সেই মাঝে এসেই আটকে গেল। কলমের হেডটা ঠোঁটে গুজে আবারও বারবার খাতার দিকে তাকাচ্ছে, কিছুতেই মেলাতে পারছে না। হঠাৎই নিজের ঘাড়ে পিঠের পানি ছেটা পড়তেই চমকে উঠল। ডান পাশে ঠান্ডা হাওয়া উপস্থিত পেতেই ঘাড় ঘুরিয়ে তাকালো। এক হাতে তোয়ালে টান দিয়ে মাথাটা মুছতে মুছতে তোরার খাতার দিকে তাকালো স্থির দৃষ্টিতে। তড়িৎ চোখে ফিরিয়ে নিল তোরা। হাতের তোয়ালেটা গলায় দুপাশে ঝুলিয়ে তোরার হাত থেকে কলমটা নিল। বাঁ পাশে
এক হাত রেখে আরেক হাতে কলমটা নিয়ে ঝুঁকে এলো তোরার একদম কাছাকাছি। চুল থেকে পানির বিন্দুগুলো টপকে একটা দুইটা করে পড়ছে তোরার খাতায়, ঘাড়ে আর হাতে। কেঁপে কেঁপে উঠছে তোরা, তবুও পুনশ্চ সলজ্জায় চোখে তাকালো আহানের দিকে। কলমের ঘসঘসা শব্দ করে 2 লাইন অঙ্কটা শেষ করে দিয়ে আবারও সোজা হয়ে দাঁড়ালো আহান। তোরা ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলো চুপচাপ। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়ালো আহান। গোসলে যাওয়ার আগেই দেখলাম এই ম্যাথটা নিয়েই বসে আছো, এখনো পর্যন্ত অন্যটা অবধি পৌঁছাতে পারলে না। গোসলে যাওয়ার আগে দেখলাম এই ম্যাথটা নিয়েই বসে আছো, এখনো পর্যন্ত অন্যটা অবধি পৌঁছাতে পারলে না। নিষ্ক্রিয় ভঙ্গিতে গাঢ় গলায় বলল আহান। তোরা উত্তর করলো না, কি বা বলবে, পারছিল তো না। তোরাকে চুপ করে থাকতে দেখে আহান কণ্ঠের খাদে আর একটু গাম্ভীর্য এনে বলল, আই আস্কড ইউ সামথিং। পারছিলাম না, ভীষণ আস্তে মিনমিনিয়ে বলল তোরা। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল আহান। প্রশস্ত আঁখি মেলে তাকায় তোরার দিকে। তোরা বিব্রত হয়, লজ্জায় নত জানু হয়, কিন্তু সেসবের তোয়াক্কা না করে আহান চেয়ার টেনে বসলো তোরার পাশে। ওর সামনে থেকে বই কলম নিজের কাছে নিয়ে চাপা গলায় বলে, আর মাসখানেক পর ইয়ার ফাইনাল, অথচ এখনো বইয়ের মিডিল চ্যাপ্টারেই পড়ে আছো। ফেল করার চিন্তা ভাবনা আছে? তোরা মুখটা কাচুমাচু করে ডাগর ডাগর আঁখি যুগল মেলে অসহায় ভঙ্গিতে তাকায় আহানের দিকে, যে আপাতত বই দাগাতেই ব্যস্ত। বৃহৎ একটা ঢোক গিলে নড়ে চড়ে বসে। কালো মেঘে ঢাকা পড়ল মুখখানা। এখন কিনা দা আহান গ্রেট মাস্টার মশাইয়ের কাছে পড়তে হবে? তোরা, তুই শেষ। তোর মগজের আজ ভর্তা হালুয়া ফালুদা সব করে ফেলবে। পিচ ঢালা রাস্তায় ছোট ছোট পা ফেলে এগোচ্ছে তোরা। তাপমাত্রা খুব বেশি না হলেও বেশ অনেকক্ষণ হাঁটার ফলে কপাল বেয়ে ঘাম ঝরছে। রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠে ঘাম মুছে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ঢকঢক করে গিলে আবারও হাঁটা ধরল। হাত ঘড়িতে সময় সকাল 8:36। এখনো অনেকখানি সময় আছে ক্লাস শুরু হতে। তোরা আনমনা হয়ে ধীরে সুস্থে হাঁটতে থাকে। সকালে আহানের ঘুম ভাঙার আগেই উঠে বেরিয়েছে, তবে তোরা বের হওয়ার আগেই রুবি আর আমেনা খাতুন ফিরেছে, সঙ্গে রাইমাকেও সাথে এনেছে। ওদের সাথে কথা বলেই বেরিয়েছে তোরা। কাল অর্ধেক রাত পর্যন্ত টেবিলে বসে একের পর এক ম্যাথ সলভ করেছে। আহানের কড়া নির্দেশ, ক্লাসে দেওয়া সাজেশন শেষ না হওয়া অবধি ওর ছুটি নেই। বিষণ্ণ মনে বসে ম্যাথ করতে করতে টেবিলেই কখন ঘুমিয়ে গিয়েছিল খেয়ালই হয়নি। সকালে ঘুম ভাঙলে দেখলো খাটের ওপর ও আর আহানের শরীর ঘেঁষে শুয়ে আছে। আহানের ঘুমন্ত চেহারাটা দেখলেই তোরার অপ্রতিভ মন গহীনে বারবার উকি দিচ্ছে সেদিনের দৃশ্য, আহানের স্পর্শ। তাই লজ্জা ঢাকতে এক প্রকার আহানকে এড়িয়ে চলে এসেছে তাড়াতাড়ি। আরো বেশ কিছু দূর হাঁটার পরে হুট করে মার্কেটের ভেতরের রেস্টুরেন্টের কাচের ফাঁকে চোখ যেতেই ভুরু কুঁচকে এলো তোরার। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠাউর করার চেষ্টা করলো, এটা ইয়াজ ভাই না? আপন মনেই বিড়বিড়ে এল তোরা। ললাটে অসংখ্য ভাঁজ পড়ল অজান্তেই। তোরা ঠিক সামনের রাস্তার ওই পাশের রেস্টুরেন্টের সামনাসামনি বসে মাহিদ আর একটা মেয়ে। মাহিদের চেহারাটা স্পষ্ট দেখা গেলেও মেয়েটা তোরার দিকে পিট করে বসে থাকায় একেবারেই দেখা যাচ্ছে না। তোরা বেশ কিছুক্ষণ লক্ষ্য করার প্রচেষ্টা করেও মেয়েটাকে দেখতে পেল না। ঘাড়ে থাকা ব্যাগের হাতাটা এক হাতে আঁকড়ে ধরে রাস্তার দুই পাশে তাকিয়ে এগোতে নিলে খপ করে ওর বাহু টেনে নিল একটা শক্তপোক্ত হাত। তোরা হকচকিয়ে তাকালেই এক জোড়া রেশপূর্ণ গম্ভীর চোখ খুব কাছাকাছি আবিষ্কার করলো। সরে যেতে গেলে প্রশস্ত হাতের বন্ধন আরো দৃঢ় হলো। তীক্ষ্ণ গলায় বলল, কি করছিলে কি তুমি? রাস্তা পার হওয়ার সময় ধ্যান থাকে না যে গাড়ি চলে আসতে পারে? এক ধাক্কা লাগলেই তো বুড়িগঙ্গায় গিয়ে পড়বা। স্যাত করে উঠল বুকের ভেতর। তোরাকে সরিয়ে আনার সাথে সাথে এদিক দিয়ে ওদিক দিয়ে একটা দ্রুতগামী ট্রাক চলে গেল। ভাগ্যিস আহান হাতটা ধরে টেনে ধরেছিল। শ্রবণ যন্ত্রের আবারও আসলো একই কাট কাট কণ্ঠস্বর, ঠিকঠাক চলাফেরাও তো করতে পারো না, তাও পাকনামি কমে না। কতবার বলেছি একা একা আসবে না, এত কিসের প্যারা হ্যাঁ তোমার ভার্সিটিতে আসার?
নত মস্তকে দাঁড়িয়ে রইল তোরা। অন্য সময় হলে হয়তো সেও ফটাফট করে কয়েকটা কথা শুনিয়ে দিত, কিন্তু এখন তো দোষটা তারই। কি উত্তর দিবে? আর তাছাড়াও আহানের মুখের দিকে তাকানোর ন্যূনতম হিম্মতও নেই তোরার। নতজানু হয়ে দাঁড়িয়ে থেকেই হঠাৎ মাহিদের কথাটা মনে পড়তেই চকিত নয়ন ঘুরিয়ে তাকাতেই দেখলো মাহিদ যেখানে বসেছিল জায়গাটা ফাঁকা। এদিকে ওদিকে জহুরির নজর বোলাতেই চোখ পড়ল ধূসর বর্ণের গাড়িটার ধুলো উড়িয়ে চলে যাওয়ার দৃশ্য। ধ্যাত! হাত ঝামটা দিয়ে বলল তোরা, একটুর জন্য দেখতে পারলাম না মেয়েটাকে। মাহিদ তো এই দেশে ফিরেছে, বেশি দিন হয়নি, আর কারোর সাথে খুব একটা মিশতেও তো দেখা যায় না। তাহলে মেয়েটাকে পেছন থেকে খুব চেনা লাগছিল তোরার কাছে। কাকে খুঁজছো তুমি? আকস্মাৎ গম্ভীর কণ্ঠস্বরে তীক্ষ্ণ প্রশ্নে সচকিত হয়ে তাকালো তোরা। আহান যে এখানেই আছে কথাটা নেহাতি ভুলেই বসেছিল। নিজের বোকামির ওপরই এখন নিজেরই চড়াও হচ্ছে। নিজের মনে মনেই ভাবছে, এই লোকটা ঠিকই বললে, আমি আসলেই একটা স্টুপিড। কথাটা মনে মনে বললেও মুখ ঝুঁকিয়ে রেখেই মন্থর গলায় বলল, না, আমার মনে হলো ওখানে ফারিয়া আছে, তাই আর কি। বিরক্তি সুলভ চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আহান। কালো রঙের প্যান্টের পকেটে গুজে রাখা হাতটা বের করে ধিমি গলায় বলল, গাড়িতে বসো। বলেই চাবি বের করে গাড়িতে উঠে বসলেই তোরাও ধীর পায়ে হেঁটে গাড়িতে উঠে বসলে চলতে শুরু করলো 4 চাকার গাড়িটা। 5 মিনিটের মাথায় ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ালো তোরা। আহানের দিকে না তাকিয়ে নেমে গেলে গাড়ি থেকে। তোরার চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আহান। বিড়বিড়িয়ে বলল, যখন চাইতাম না তখন চোখের সামনেই ঘুরে নেচে বেড়াতে, আর এখন যখন ছেড়ে থাকতে পারি না তখন পালাই পালাই করো। যে যন্ত্রণাটা দিচ্ছ তুমি তোরা রানী। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো আহান। মেয়েটাকে ধরলেই লজ্জায় মিয়ে যায়। গত পরশুর পর থেকে তো তাকিয়ে কথা অব্দিও বলছে না ঠিক করে। আহান যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তোরার সবসময় দূরে পালানোর চিন্তা। কিন্তু আহান তো এখন একটুও থাকতে পারে না আদরের চেহারাটা না দেখতে পারলে। এখন নিজেরই আফসোস মনে হচ্ছে। যখন চাইতাম না তখন চোখের সামনেই ঘুরে নেচে বেড়াতো, আর এখন যখন ছেড়ে থাকতে পারি না তাই পালাই পালাই করে। যে যন্ত্রণাটা দিচ্ছ তুমি তোরা রানী। ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়লো আহান। মেয়েটাকে ধরলেই লজ্জায় নিয়ে যায়। গত পরশুর পর থেকে তো তাকিয়ে কথা অবধি বলছে না ঠিক করে। আহান যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তোরার সব সময় দূরে পালানোর চিন্তা। কিন্তু আহান তো এখনো একটুও থাকতে পারে না আদুরে চেহারাটা না দেখতে পারলে। এখন নিজেরই আফসোস মনে হচ্ছে। সেই দিন ওর সবটা ধরা দেওয়া উচিত হয়নি, এর চেয়ে আগেই ভালো ছিল। অন্তত ছটফট করে সব সময় আহানের আশেপাশেই তো থাকতো। ক্লান্ত ভঙ্গিমায় ঘাড় ঘুরিয়ে 2 দিকে নাড়িয়ে গাড়িটা পার্ক করে আহানও ভেতরে প্রবেশ করলো। তা নয় তো কি, ও নিজে তো একটা ইচড়ে পাকা হয়েছে, সাথে ওর বোনকেও একই পথে টেনেছে। ক্লাস 7-এ পড়া একটা পিচ্চি মেয়ের মাথায় কিনা বিয়ের চিন্তা ঘরে ভাবা যায়? কেন ভাবা যাবে না? ভাবলেই ভাবা যায়। সবাই তো আর তোর মতো ইন্ট্রিগেশন আর ফাংশন নিয়ে পড়ে থাকবে না সারাদিন। লেখাপড়ার বাইরেও কিছু আছে। সদা সর্বদার মতোই দায়সারা ভাবেই বলল ফারিহা। সাদমান এসে থেকে তোরাকে রিমঝিমের কার্যকলাপ শোনাচ্ছিল। ওর কথার মাঝেই বা হাত ঢুকিয়ে বলে, আবারও চুইনগাম চিবোতে ব্যস্ত হয়ে পড়ে ফারিহা। তোরা গাল টিপে হাসলো আগ্রহ দেখিয়ে। সাদমানকে জিজ্ঞাসা করলো, শুধু এইসব আজগুবি কথাই বলে? সময় পার করে দেয় নাকি? পড়াশোনা করে? তুরার প্রশ্নে যেন আর একটু চকিত হলো সাদমান। সোজা হয়ে বইটা হাত থেকে রেখে বলল, পড়াশোনা? ওকে হোমওয়ার্ক করতে দিলে বলে, ঘুমিয়েছিলাম, মন ভালো ছিল না, অমুক সিরিয়ালের নায়িকার সাথে নায়কের ঝগড়া হয়েছে, অমুক বান্ধবীর সাথে শপিং করতে গিয়েছিলাম। আর যদি আমি সামনে বসেও করাতে দেই তাহলে খাতা ভরে আঁকিবুকি করে রাখে। আমি ভাবতেও পারি না ওর মাথায় কি সব চলে। সাথে বড় বোনটাও একটা জুটিয়েছে। কই শাসন করবে তা না, আগের টিউটর বেশি পড়া দেয় বলে ওকে ভূতের মিথ্যা ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছে।
হা হা করে হেসে উঠল তোরা সাদমানের বলার ভঙ্গি দেখে। বেচারা বিশাল বিপাকে পড়েছে বোঝাই যাচ্ছে। এদিকে ফারিহা আবারও ক্ষেপে গিয়ে বলল, তো ও পড়াশোনা করে না, ওকে বকো। তোর স্টুডেন্ট, তুই যা মন চাই বল, আমায় টানছিস কেন এখানে? আমি কি বলেছি ওকে যে তুই বিয়ের চিন্তা ভাবনা কর? বড় বোন বিয়ের জন্য দিন রাত নাচানাচি করলে ছোট বোনও তো তাই করবে, তাই না? আর চোখে চেয়ে মুখ ঘুরিয়ে বলল সাদমান। ফারিহা ওর দিকে তীক্ষ্ণ কাহবা দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ অবশ্যই করব, নাচবো গাইবো যা খুশি করব। বিয়ে তো করতেই চেয়েছি, রুমমেট তো আর না। এতে এত রিয়াক্ট করার কিছু নেই। বিয়ে না করলে বংশবৃদ্ধি করবে কি করে, হ্যাঁ? চোখ মুদে ধরল সাদমান। তুরা ফারিহার মুখটা চেপে ধরল। এই মেয়ের মুখে কোনো দিনও লাগাম না হবে, যা মন চাই বলে দেয়। সাদমান বিড়বিড় করে হিপোক্রেটেড বলে আবারও কলম দিয়ে বই দাগিয়ে পড়া শুরু করলো। তুরা প্রশ্নগুলো দাগাচ্ছে আর একটু পরপর খুশিয়ে যাচ্ছে ফারিহাকে পড়ার জন্য, কিন্তু সেসবকে পুরো দমে অগ্রাহ্য করে আরামে পায়ের ওপরে পা তুলে বসে আছে। খানিক বাদেই আগমন ঘটল আহানের। এসে ডেস্কে দাঁড়িয়ে লেকচার দেওয়া শুরু করলো। লেকচারারের মাঝে মাঝে বোর্ডে লিখছে আর বোঝাচ্ছে। আর চোখে একবার আহানের দিকে তাকিয়ে নোট করায় মনোনিবেশ করলো তোরা, কিন্তু নিজের অজান্তেই পুনর্বার দৃষ্টি নিক্ষেপ করলো আহানের দিকে। শরীর জুড়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। অন্তরস্থল দ্রিম দ্রিম শব্দে কেঁপে উঠল। সম্পূর্ণ দৃষ্টি মেলে স্থির তাকিয়ে আছে আহানের ঘাড়ের 3টা আঁচড়ের দাগে। ফর্সা ঘাড়ে 3টা নখের আঁচড়ের গাঢ় দাগ অত্যাধিক তাজা দেখাচ্ছে। মাঝখানে একটা দিন কেটে গেছে, অথচ দাগটা এখনো তাজা দেখাচ্ছে। এত জোরে খামছে ধরেছিল সে? কই, আহান তো টু শব্দটাও পর্যন্ত করেনি। লজ্জা শরমে কান দিয়ে গরম ধোয়া বেরোচ্ছে তোরা। শুকনো ঢোক গিলে ফারিহার দিকে তাকালো একবার। এই যদি একবার লক্ষ্য করেছে ওকে পচাতে পচাতে ঘেটে ফেলবে। তারপর আবারও তাকালো সামনে। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে হা করে চেয়েই রইল আহানের দিকে। আহান লেকচারারের মাঝেই তাকালো একবার তোরার দিকে। পুনরায় তাকালে চোখাচোখি হলো দুজনের। আহান বিব্রত হলো খানিক। তোরা এভাবে কেন তাকিয়ে আছে তার দিকে? সেসব অগ্রাহ্য করে আবারও লেকচারারে মনোযোগী হলেও তোরার স্থির দৃষ্টি বরাবর তার চিত্ত বিক্ষেপ ঘটাচ্ছে। ঝাঁঝালো দৃষ্টিতে তোরার দিকে তাকালে সকলের অগোচরেই তোরা লজ্জায় মূর্ছা গেলেও দাঁতে দাঁত চেপে আলতোভাবে নিজের ঘাড়ে হাত ইশারা করলো আহানকে। সেই দিকে লক্ষ্য করে নিজের ঘাড়ে হাত দিলে আহান এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল। তবুও সে বিরজন গায়ে না মেখে বরং তোরার এপার পাল্লা আরো ভারী করে কিঞ্চিত হাসলো। ক্লাসে উপস্থিত অনেকেই লক্ষ্য করলো আহানের মুখের ছোট্ট হাসির আভাসটুকু। সকলেই যেন স্তম্ভিত বিস্মিত। আহানের হাসিটা যেন ডুমুর ফুল দেখার মতোই। ডিপার্টমেন্টের সবচেয়ে গম্ভীর মুখচোরা স্যারকে আনমনেই হাসতে দেখে সবার মাঝে ফুসুর ফাসুর লেগে গেল। তোরা আশেপাশের সকলের গুঞ্জনে কান না দিলেও আহানের হাসি দেখে বিমূর্ত হয়। অবিন্যস্ত চোখে এদিকে ওদিকে তাকায়, যেন কেউ দেখে ফেললেও কিনা। সারাটা ক্লাস এভাবেই কেটে গেল। তোরা কণ্ঠিত লজ্জিত হয়ে মুখশ্রী আনত করে রাখলেও আহান দিব্যি ক্লাস নিয়েছে আর তোরাকে ওর দুষ্টুমিপূর্ণ চোখে বিব্রত করেছে। ক্লাসের পাঠ চুকিয়ে বেরিয়ে এলো তোরা। সাদমান আর ফারিহা ঝগড়া করে দুজন 2 রিকশা নিয়ে চলে গেছে ভার্সিটি থেকে। তাহমিনার ফ্ল্যাটের দূরত্ব কিঞ্চিত কয়েক মিনিটের পথ। জামা কাপড়গুলো তো আনতে হবে, তাই অনতি বিলম্বে আহানের নাম্বারে 2 লাইনের মেসেজ টুকে পুকুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তোরা। মিনিট 10 বাদেই পৌঁছে গেল। দরজার সামনে দাঁড়িয়ে 2 বার বেল চাপতেই একটি গোল গাল সুশ্রী মুখ খুলে দিল দুয়ার। তাহমিনাকে দেখেই জড়িয়ে ধরল তোরা। 2 হাতে জাপটে ভদ্রমহিলা আদর ভরা গলায় বলল, 2 দিন বাদে তাহলে মনে পড়লো মামুনির কথা? তোমাকে রোজই মনে পড়েছে মামুনি, শুধু আসার সুযোগটাই হয়নি। মুখ তুলে তোরা বলল। তাহমিনা তোরাকে এক হাতে আগলে ধরে বলল, এখন তো হয়েছে, আয় ভেতরে আয়, তোর পছন্দের বিরিয়ানি করেছি, খেয়ে যাবি কিন্তু। তোমার হাতের বিরিয়ানি মিস করব।
এটা হতেই পারে না মামুনি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। বলেই ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আসলো। তাহমিনা খাবার বেড়ে প্লেট নিয়ে আসলো তোরার সামনে। ওকে খাইয়ে দিতে দিতে বলল, রাজিয়ার সাথে কি আর দেখা বা কথা হয়েছিল তোর? তুরার মুখে ভাতের লোকমাটা তুলে দিয়ে জিজ্ঞাসা করলো তাহমিনা। তুরা ভুরু যুগল কিঞ্চিত নাড়িয়ে খানিক জড়তা ভরা চেহারায় না জানালো। খাবার চিবাতে চিবাতে বলল, না তো, কোনো কিছু কি হয়েছে? কাল রাতে ফোন করেছিল আমাকে, ইমতিয়াজের শরীরের অবস্থা নাকি আরো খারাপ হয়েছে, যত দ্রুত সম্ভব হৃৎপিণ্ডের সার্জারি করাতে বলেছে ডাক্তার। চিকিৎসার জন্য লাখখানেক টাকার প্রয়োজন। শান্ত সুলভ ভঙ্গিতে বললেও চোখ মুখ জুড়ে চিন্তার ভাঁজ স্পষ্ট দেখতে পেল তোরা। গ্লাস তুলে পানি গলদকরণ করে বলল, তুমি কি বলেছ? আমি রাজিয়াকে তেমন কিছুই বলিনি, কিন্তু না বললেও ইমতিয়াজ তো আমার ভাই। ওর এই বিপদের দিনে তো মুখ ফিরিয়ে রাখতে পারি না। তাই আমার নিজের কাছে বেশ কিছু টাকা আছে জমানো, সেটা নিয়ে কাল আমি যাব। তোরা দমল। খানিকক্ষণ নিশ্চুপ থেকে নীরবতা ভেঙে বলল, মামুনি, তুমি তো জানো বাবার ব্যবসার বাইরে যা কিছু ছিল সব আমার জন্য রেখে গেছে। বাবা প্রয়াত হওয়ার কিছুদিন আগেও আমার নামে লাখখানেকের বেশি টাকা ব্যাংকে ডিপোজিট রেখেছিল। তাই আমি চাচ্ছি তুমি চাচাকে সেই টাকাটাই দাও। একদম না, ভাই তোর জন্য যা রেখেছে ওইটা তোরই থাক। এত কিছুর পরেও ওকে কেন দিতে চাচ্ছিস? আর আমি তো দেব বলেছি। তোরা জানতো তাহমিনার অভিব্যক্তি ঠিক এমনটাই হবে, তাই বিচলিত হলো না, শান্তভাবেই তাকালো। অতঃপর তাহমিনার হাতটা ধরে বলল, মামনি, বাবা তো কত কিছুই রেখে গেছে, আর তার মাঝে সবচেয়ে বড় উপহার হিসাবে তুমি আর তার এত ভালো বন্ধুকে রেখে গেছে, যে আর যার পরিবার কখনো আমাকে ন্যূনতম অভাব বোধটুকুও বুঝতে দেয় না, আমার প্রয়োজনের আগেই সবটা দিয়ে ভরিয়ে দেয়। এতগুলো মানুষের দোয়া, ভালোবাসা, ছায়া, আদর পাওয়ার পর আমার আর কি লাগে বলো? আর চাচা অথবা চাচির ওপরে আমার কোনো আক্ষেপ বা অভিযোগ নেই। মানুষ মাত্রই ভুল করে। এখন তার বিপদের সময়ে টাকাগুলো ওনাকে দিয়ে আমি সন্তান ধর্মটুকু পালন করতে চাই মামুনি। বাবা থাকলেও তো ঠিক এমনটাই করতো, তাই না? তাই ওনার সন্তান হিসাবে এটা আমার দায়িত্ব, কর্তব্য। তোরার সমস্ত কথাটুকু শুনে তাহমিনার চোখ ছাপিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এক হাতে তোরার মুখখানা হাত বুলিয়ে আদর ভরা গলায় বলল, ভাই চলে গেছে তো কি হয়েছে? নিজের প্রতিচ্ছবিটা ঠিকই তোর মাঝে রেখে গেছে মা। ও থাকলেও ঠিক এমনটাই করতো। তোরা হাসলো বিস্তর। আরো কিছুক্ষণ কথাবার্তা বললে তাহমিনা রাজি হলো। খাওয়া শেষে জামা কাপড় গোছাতে গোছাতে তাহমিনাকে জিজ্ঞাসা করলো, ইয়াস ভাই কোথায় মামুনি? এসে থেকে তো দেখছি না। ও তো সকালে বেরিয়েছে, কোনো কাজ আছে বলে। চিন্তিত হলো তোরা, ললাটে ভাঁজ ফেলে ভাবলো, কি এমন কাজ যে মামুনিকেও বলে যায়নি? আজকে ভার্সিটিতেও দেখেনি মাহিতকে। সকালে রেস্টুরেন্টে যে ওটা মাহিত ছিল, এ ব্যাপারটাতেও তোরা সুনিশ্চিত। বেশ খানিকক্ষণ কিছু একটা ভাবার পর ললাটটা প্রসারিত করলো। ঠোঁটে বাঁকা হেসে আবারও জামা কাপড় গোছানোতে ব্যস্ত হলে টুং করে দরজার বেলটা বেজে উঠল। তোরা মা, দেখ মাহিদ এসেছে হয়তো, আমি থালগুলো গুছিয়ে রাখছি, তুই খুলে দে তো। তোরা জামা কাপড় রেখে চুলগুলো হাতা খোপা করেই এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই হাস্যোজ্জ্বল চেহারা মিলিয়ে গেল। অনাকাঙ্ক্ষিত মুখ দেখে তটস্থ হয়ে হা করেই রইল। এভাবে দাঁড়িয়ে করে রাখবে নাকি? পলক ঝাপটালেও হেলদোল হলো না। এই লোকটা এখানে কেন এসেছে? তোরা তো মেসেজ করে দিল সে বিকালের আগেই বাড়িতে ফিরে যাবে, আপনি এখানে? বোকা বোকা মুখ করে প্রশ্ন করলো তোরা। আহান পকেট থেকে এক হাত বের করে কপাল চুলকালো, এক ভুরু উঁচিয়ে দায়সারা ভাবে বলল, বউ যেখানে আমিও সেখানে। খুব খুব করে কেসে উঠল তোরা। দরজার হাতলে হাত রেখে কিঞ্চিত সরে দাঁড়াতে গেলেই পেছন থেকে তাহমিনার গলা শুনতে পেল, আরে আহান যে, এসো এসো, ভেতরে এসো বাবা, দাঁড়িয়ে আছো কেন? তোরার ধ্যান ভাঙলো, সরে দাঁড়ালো কিং কর্তব্য বিমূঢ় হয়েই। আহান প্রশস্ত হেসে সালাম দিল। ভেতরে ঢুকতে ঢুকতে বলো, ঢুকতে দিলে তবেই তো ঢুকবো মামনি। তাহমিনা ভুরু জড়ো করলো, খানিক শাসানির গলায় তোরাকে উদ্দেশ্য করে বলল,
এ কেমন কথা তোরা? তুই জামাইকে এভাবে দরজায় দাঁড় করিয়ে কেন রেখেছিলি? তোরাকে জবাব না দিতে দিয়ে আহান নিজেই বলল, ও বাড়িতেও তো দরজা আটকে বসে থাকে, আমার ঘরে আমাকেই ঢুকতে দেয় না। আর এটা তো ওরই ফুপুর বাড়ি। যেন অভিযোগ দিল তোরার নামে। তাহমিনার মুখ দেখে স্পষ্ট বোঝা গেল সে অসন্তুষ্ট হয়েছে এরূপ কথা শুনে। দুঃখবোধক গলায় বলল, এসব কেমন কথা শুনছি? দিন দিন সব সহবত ভুলে বসেছিস তুই? তোরা অতিকায় অবাক হলো, চমক প্রদত্ত চাহনি নিক্ষেপ করলো আহানের দিকে। তোরা তাকাতেই আহান টুস করে চোখটা টিপে দিল। তোরা স্থির নেত্রে তাকিয়ে থাকলো, অবাক বিহ্বলতার চূড়ান্তে গিয়ে অভিব্যক্তি হারিয়ে ফেলেছে। লোকটা পাগল টাগল হলো না তো? এমন চিপকানো কেন করছো? নজর সরিয়ে নিল তোরা। দরজাটা আটকে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তাহমিনা। বলল, আহানকে ঘরে নিয়ে যা, ওর কি লাগবে দেখ। বলে রান্নাঘরের দিকে হাঁটা ধরলো। আহান তোরাকে ইশারায় ঘরে আসতে বলে নিজে ঘরের দিকে গেল। তোরা ধীর স্থির ভঙ্গিতে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। গরম গরম নিঃশ্বাস ফেলে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। ওখানে ভূতের মতো দাঁড়িয়ে না থেকে এদিকে আসো, স্বামী সেবা করো। পা বাড়িয়ে দিয়ে এগিয়ে গেল সুঠাম শৈশব গড়নের মানুষটার দিকে। আহান খাটের উপরে বসে আছে, দুই হাত পেছনে রেখে ভর করে। তোরা এগোতেই মেরুদণ্ড সোজা করে বসে বলল, পানি দাও। পাশে রাখা জগ থেকে পানিটা ঢেলে নিল তোরা। ততষ্ট পায়ে এগিয়ে গেল আহানের কাছে। ভীষণ জড়তা কাজ করছে, কিছুতেই স্বাভাবিক হতে পারছে না আহানের সামনে। তার উপর আহান যেসব আচরণ শুরু করেছে, মাঝখানে কিঞ্চিত দূরত্ব বজায় রেখে হাত বাড়িয়ে পানির গ্লাসটা ধরলো আহানের সামনে। হাতের কম্পনের সাথে তাল মিলিয়ে গ্লাসটাও সমান তালে কেঁপে উঠছে। আহান স্থৈর্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তোরার হাত সহ গ্লাসটা ধরে বলল, সামান্য পানি দিতে এত কাঁপাকাঁপি কি আছে? আমি তো কিছুই করিনি। নাকি চাচ্ছ এমন কিছু করি যাতে কেঁপে ওঠো? বড্ড রসাত্মক শোনালো কণ্ঠটা। কানে ঝংকার তুলল তোরার। লজ্জায় নেতিয়ে গেল তোরা। তবুও অস্পষ্ট মিহি স্বরে প্রতিবাদ করতে বলল, আমি তো। তুমি তো কি? ভরা ক্লাসে ভুলভাল ইশারা করে কিসের ইঙ্গিত দিতে চাও তুমি? রাতে খাওয়ার পর্ব চুকিয়ে আস্তে ধীরে টেবিল গোছাচ্ছে আর রাইমার সাথে গল্প করছে তোরা। ঘড়ির কাঁটা ঠিক রাত 12টার সময় জানান দিচ্ছে, অথচ এখনো বাড়ির সকলে জাগ্রত। দুপুরে আহান তোরার সঙ্গে তাহমিনাকেও এই বাড়িতে এনেছিল। মূলত সে তাহমিনাকেই আনার জন্য গিয়েছিল। রাইমা এসেছে, ইনসাফও আপাতত ব্যবসার কাজে সেরে বাড়িতেই আসছে। তাই একসাথে কিছু সময় কাটালে সবারই ভালো লাগবে, ওই অছিলাই ওনাকে আনা। শুধু শুধুই তোরাকে বিব্রত করেছে ওভাবে। তাহমিনা এসে বিকাল থেকে রাত 10টা পর্যন্ত এখানেই ছিল। এত রাত করে তাকে আর ফিরতে দেওয়ার ইচ্ছে কারোরই ছিল না। তবে মাহিদের সকালে ভার্সিটি যেতে হয় বলে উনি ছেলেকে রেখে আর থাকতে চায়নি। দূরত্ব তো বেশি না, আসা যাওয়া তো লেগেই থাকে। তোদের দুজনের গল্প হলো, এবার শুতে যা। এই অবস্থায় কিন্তু রাত জাগা একেবারেই ঠিক নয় রাই। রুবি খাতুনের কথা শেষ হলে তোরা রান্নাঘরে থালা বাসন গুছিয়ে এক গ্লাস দুধ এনে রাইমার সামনে ধরে বলল, এটা চট করে খেয়ে ফেলো তো আপু। তারপর মা জননীর কথা মতো ফট করে শুয়ে পড়বা। একদম অবাধ্য হওয়া যাবে না কিন্তু। শেষের কথাটা টেনে টেনে রসিকতার ছলে বলল। তোরার বচন ভঙ্গি দেখেই রাইমা সহ উপস্থিত সকলে হেসে ফেলল। চুমকিও গালে হাত দিয়ে বলল, একদম অবাধ্য হওয়া যাইব না কিন্তু আফা। ইমান ভাইয়ে খুব বকা দিব। বলে ফিকফিক করে হেসে উঠল। রাইমা মুখ ফোলালো ওদের কথা শুনে। এ বাড়িতে এসে থেকে ইমান 2 ঘন্টা পর পরই ফোন দেয়। বিকেলেই তো ফোন দিয়ে বলেছে, বড়রা যা বলবে মেনে চলবা, একদম অবাধ্য হওয়া যাবে না। ব্যাস, তোরা পাশেই ছিল তখন। সেই থেকে এখন অবধি কম করে হলেও 12 10 এই বলে পচিয়েছে রাইমাকে। মা দেখেছো, দুটো বড্ড পেকেছে। এদের দুটোরই কানটা মলে দেওয়া উচিত। গাল ফুলিয়ে বলল রাইমা। তোরা হাত মুছতে মুছতে আবারও রসাত্মক গলায় বলল, ও মা, আমারও তো শুধু বললাম অবাধ্য হওয়া যাবে না, এতে আবার পাকার কি হলো? আর তোমরা বলবে তাতে দোষ নেই, আমরা শুনলেই দোষ। বলেই মেকি মুখ ঘোচালো।
তোরা। আবারও গল্প শুরু করলো দুজন। চুমকিও ওদের সাথে বসে গল্প করলো বেশ অনেকক্ষণ। শেষে রুবি খাতুন তাড়া দিতেই তিনজনে ঘরের দিকে গেল। রাতও অনেক বেড়েছে, 1টা বাজতে চলল প্রায়। রাইমার বিছানাটা গুছিয়ে দিয়ে রাইমা শুয়ে পড়ল। তোরা টুনিকে খুঁজতে বারান্দার দিকে গেলে ওকে পেল না। এখানেই তো থাকে টুনি, গেল কোথায় বলেই এদিকে ওদিকে ভালো করে খুঁজতে লাগলেও পেল না কোথাও। আবারও বেরিয়ে এসে নিচে বসার ঘরেও খুঁজে এলো খানিক, কিন্তু কোথাও টুনিকে না পেলে মাথায় একটা কথাই এলো, ওই ঘরটাতে আবার যায়নি তো। কপালে হাত রাখলো তোরা। বারবার মনে হচ্ছে টুনি আহানের ঘরেই আছে। এই টুনিটা প্রচন্ড বেহায়া হয়েছে, ঘুরে ফিরে শুধু আহানেরই কাছাকাছি থাকার চেষ্টা করে। এত যে বকে, কথা শোনে না, তাও লজ্জা হয় না ওর। এই তো কালকেও তো ওকে সুরসুর করে ঘর থেকে বের করে দিল আহান, তবু আবারও ওরই কাছে ঘেঁষছে নিশ্চয়। রয়ে শুয়ে তবুও খানিক এদিকে ওদিকে দেখে এগিয়ে গেল তোরা আহানের ঘরের দিকে। দুপুরে তাহমিনার সাথে আসার পর থেকেই আর আহানের মুখোমুখি হয়নি। খাওয়ার সময়ে কয়েকবার চোখাচোখি হলেও তোরা বারবার মুখ ফিরিয়ে নিয়েছে। চোখ দুটো শুধু বারবার আহানের ঘাড়ের লম্বা সেই আঁচড়ের দাগের ওপরেই যাচ্ছিল। ভেবেছিল আজ রাইমার সাথে ঘুমাবে, তাহলে আর ওই লোকটার মুখোমুখি হতে হবে না। কিন্তু এই টুনির বাচ্চাটা সব ঘাপলা করে দিল। মৃদু পায়ে ছোট ছোট পদক্ষেপ ফেলে এগিয়ে গেল ঘরের দিকে। আস্তে করে নব মোচড়ে দরজাটা খুলতেই এক জোড়া তীক্ষ্ণ নজরের সামনাসামনি চোখ আটকে গেল। ধপ করে ঘাড় ঘুরিয়ে নিল। আহান যেন তোরার আসার খবরটা আগেই জানতো, তাই এমন তির্যক চাহনিতে এদিকেই চেয়ে আসে। অপ্রস্তুত হয়ে অস্থির চিত্তে অবিন্যস্ত পদক্ষেপ ফেলে এগিয়ে গেল। আহান এখনো নিশ্চুপ, চোখ মুখের অভিব্যক্তি স্বাভাবিক, তবে নিকষ কৃষ্ণমণি দুটো সজ্জলিত তাকিয়ে আছে স্থিরভাবে। আহানের এহেন জ্বলন্ত দৃষ্টি ভড়কে গেলেও হাতের আঙ্গুলে ওড়না পেঁচাতে পেঁচাতে এদিকে ওদিকে তাকালো। খাটের হেডবোর্ডের পেছনে, বারান্দায়, সব জায়গায় দেখেও পেল না টুনিকে। ললাটে অসংখ্য ভাঁজ পড়ল তোরার। কোথায় গেল টুনিটা? আহান তখনও স্থির চিত্ত দিয়ে তাকিয়ে তোরার দিকে। সোফায় পিঠ এলিয়ে 2 হাত ছড়িয়ে বসে আছে, ঠোঁটটা রহস্যময়ী ভাবে বাঁকানো। হাসছে, কি রেগে আছে তা আর চোখে তাকিয়ে ঠাহর করতে পারল না তোরা। মানে, টুনিকে দেখেছেন কোথাও? জড়তা ভেঙে জিজ্ঞাসা করলো তোরা। আহান ভুরু যুগল নাচিয়ে না বোধক ইশারা করলো, তবে তোরার মন যেন ক্ষান্ত হলো না। আবারও বলল, টুনি কি এ ঘরে আসেনি? ঠোঁট উল্টে কাঁধ নাচালো আহান। তার অর্থ হয়তো না বোধক কি হবে, তবে তোরা তার মর্মার্থ বুঝল না। মনটাও খারাপ করছে ভীষণ। আবারও চারিদিকে নজর বুলালো। মন খারাপ করে ঘর থেকে বেরোতে নিলেই ম্যাউ করে একটা ডাক কানে আসলো। তড়িৎ চমকিত হয়ে ঘাড় ঘুরালো। আগ্রহী স্বরে আহানকে বলল, টুনি না? টুনি ডাকলো না? কই টুনি? নির্লিপ্ত স্বরে বলল আহান। তোরা আবারও ব্যস্ত হয়ে বলল, আমি মাত্রই শুনলাম ওর ডাক, এখানেই আছে ও। বলে খাটের নিচে, বাথরুমে, সব জায়গায় আবারও খুঁজতে লাগলো, কিন্তু কোথাও টুনিকে দেখলো না। স্তম্ভিত হলো তোরা। আবারও মনটা ছোট হলো। সে স্পষ্ট শুনেছিল টুনির ডাক, তাহলে কি ভুল শুনলো? কোথায় গেল ও? পেলে কোথাও? তোরা ঘাড় নাড়ালো। মন খারাপ হয়ে আসলো ভীষণ। তোরাকে চমকে দিয়ে আবারও ম্যাও বলে ডাকটা কানে আসলো। সচকিত হয়ে তাকালো তোরা আহানের দিকে। উতলা হয়ে বলল, শুনতে পেরেছেন এবার? আমি বললাম তো টুনি ডাক, আমি শুনেছি। বলেই খুঁজতে লাগলো। এক পর্যায়ে আহানের দিকে কেমন যেন সন্দিহান দৃষ্টিতে তাকালো। ভুরু কুচকে ললাটে বলি রেখার ভাঁজ ফেলে এগিয়ে আসলো ওর দিকে। কেন জানি মনে হচ্ছে টুনি এখানেই আছে। জহুরির নজরে আহানের দিকে তাকিয়ে এগিয়ে গেলে হুট করে আহানের পায়ের কাছে টি টেবিলের নিচ থেকে চুপ করে ঘাড় বের করে ম্যাও বলে উঠল টুনি। তোরা উদ্দীপিত হয়ে এক ছুটে গিয়ে টুনিকে কোলে তুলে নিল। আহানের দিকে বেশ কড়া চোখে তাকিয়ে বলল, আপনি ভীষণ মিথ্যুক। টুনিকে লুকিয়ে রেখে হয়রানি করছিলেন আমায় এতক্ষণ। আহান উঠে দাঁড়ালো। পোলোর শার্টটা হাতটা টান দিয়ে করলো। ছাই রঙা ট্রাউজারটা পকেটে হাত গুজে দাঁড়িয়ে বলল,
আমি এটাও মিথ্যা বলিনি। আচ্ছা, আমি যে কতবার জিজ্ঞাসা করলাম টুনি কি এখানে আছে, ওকে দেখেছেন, বারবারই তো নাকচ করে দিলেন। অথচ ও আপনার সামনেই ছিল। এটা কি মিথ্যা নয়? এক হাত বের করে ভুরু চুলকালো স্থবির চেহারা তোরার দিকে তাকিয়ে মন্থর গলায় বলল, আমি কি একবারও মুখে না বলেছি? আমি তো ভুরু কুঁচকেছি। এর উত্তর নাও হতে পারে, হ্যাঁও হতে পারে। তুমি আমায় এভাবে মিথ্যাবাদী বলতে পারো না। আহানের লজিক শুনে তোরা বোকা বনে গেল। লোকটা ইচ্ছে করে তাকে বোকা বানিয়েছে, হয়রানি করেছে। ব্যাপারটা উপলব্ধি করেই তোরা খ্যাপাটে গলায় বলল, পারি, অবশ্যই পারি। আপনি আসলে ভীষণ মিথ্যাবাদী, অসভ্য একটা লোক, হনুমান কোথাকার। ফরফর করে বলল তোরা। বেশি উত্তেজিত হয়ে কি দিয়ে কি বলে দিল সেই হিসেবও করল না। এবার আহান দুই হাত পকেটে থেকে বের করে নড়ে চড়ে দাঁড়ালো। ধীরে সুস্থে এক পা করে তোরার কাছে এগিয়ে আসতে লাগলো। পরিস্থিতি সুবিধার না। হঠকারিতায় তোরা যা বলে দিয়েছে তার মাসুল এবার দিতে হবে। উপস্থিত মস্তিষ্ক এই জানান দিলেই তোরা টুনিকে দুই হাতে চেপে দরজা দিয়ে পালাতে গেলেই আহান খপ করে কোমর চেপে ধরল তোরার। মুচড়ামুচড়ি করে ছোটার চেষ্টা করলেও ছাড়া পেল না। বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি করেও লাভ হলো না, বরং পেছন থেকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আহান তোরার শরীর। খোঁচা খোঁচা দাড়িতে আবৃত থুতনিতে ঠেকিয়ে তোরার কাঁধে রাখলো। হিসিয়ে বলল, 2 দিন ধরে ইগনোর করছো কেন, হ্যাঁ? সমস্যা কি মেয়ে? তোরা ফ্যালফ্যাল করে দাঁড়িয়ে রইল। কিসের মধ্যে কি বলছে লোকটা? তোরা ভেবেছিল একটু আগে বলা কথাগুলোর জন্য হয়তো বকবে। এই প্রশ্নের উত্তরে কি বলবে এখন? তোরার উত্তর না পেয়ে কোমরে মৃদু চাপ দিল। নিজের দিকে ঘোরালো তোরাকে। টুনিকে এখনো দুই হাতে চাপটে ধরে রেখেছে তোরা। আহান সেসবে গ্রাহ্য না করে মাঝখানের দূরত্বটা ঘোচানোর চেষ্টায় এগিয়ে এসে বলল, এসব লুকোচুরি পালিয়ে বেড়ানোর কারণ কি, হ্যাঁ? 2 দিন সহ্য করেছি, এখন আর? জবাব চাই আমার। তোরা অবিন্যস্ত চোখে এদিকে ওদিকে তাকালো। এলোমেলো ভাবে আমতা আমতা করলো খানিক। কি উত্তর দেবে এটার? নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলো, ছাড়ুন আমাকে, আগে উত্তর চাই। তোরার চিবুক বুকে স্পর্শ করলো। মাথা ঝুঁকিয়ে ভীষণ জড়তা ভরা গলায় লজ্জা লাগছিল। তোরার শেষ কথাটা হতেই আহান দুই হাতে তোরার কোমরটা চেপে উঁচু করে ধরলো। বিছানার কাছে নিয়ে শুইয়ে দিয়ে নিজের আধ শোয়া হয়ে তোরার ওপরে উঠলে তোরা খানিকটা চেঁচিয়ে উঠে বলল, কি করছেন? টুনি তো গলে যাবে, আল্লাহ! আহান বিরক্ত হলো। টুনিকে এক হাতে চিমটি দিয়ে ধরে সরিয়ে পাশে রেখে, দুই হাত তোরার দুই কাঁধের পাশে রেখে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, সবসময় যদি এই টুনিকে নিয়ে পড়ে থাকো তাহলে হাবা আর গোবা আসবে কি করে বলো তো? মুহূর্তেই তোরা বিমূর্ত হয়ে গেল। নিউ ইয়র্কে থাকাকালীন তোরাকে রাগাতেই আহান ফোনে বাচ্চার নাম জিজ্ঞাসা করলে হাবা আর গোবা বলেছিল রেগে গিয়ে। সেটা ধরেই আহান এরূপ কথাটা বলল। শরমে তোরার চোখ মুদে এলো। মুখ অন্যদিকে ঘোরাতে নিলে আহান থুতনি চেপে ধরে মুখ এগিয়ে অধর ছুঁয়ে দিল তোরার অধরে। বেশ কিছুক্ষণ ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভাঁজে চেপে ধরে শব্দ করে দুটো চুমু খেলো। তোরা বেসামাল নিজেকে সামলাতে না পেরে খামছে ধরল আহানের শার্ট। আহান মুখ তুলে তাকালো রক্তিম আভায় সজ্জিত তোরার মুখশ্রীতে। ধিমি গলায় বলল, লজ্জা ভাঙাতে কত কিছু করলাম, এরপরেও যদি লজ্জা পাও তাহলে আর কি করতে পারি তুমিই বলে দাও। মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। আর কত লজ্জা দিবে লোকটা? লজ্জায় লজ্জায় তোরা মিইয়ে গেল পুরোটা। এতটা অসভ্য কি করে হলো আহান? তোরার গালে মুখ ডুবিয়ে দিল আহান। নরম গালের পেলব ত্বক ঠিক কতখানি দেবে গেল তা ধ্যান নেই। ওভাবেই মুখ লাগিয়ে আহান ধীরে ধীরে বলল, যেমন লজ্জা লাগলে আমার থেকে পালিয়ে বেড়াও, অমন পচা লজ্জার দরকার নেই। লজ্জা লাগুক আর অন্য কিছু, আমার কাছেই আসবে। আমি সারিয়ে দিব, ভেঙে ফেলবো তোমার শরমের সকল বাঁধ। চোখ দুটো ঝাপসা হয়ে এলো তোরার। ভেতরের বাহিরের ঝলকানি আর শিরশিরানিতে নেত্রকোনা জমে এলো। দুই হাতে সমস্ত শক্তিতে জড়িয়ে ধরল আহানের পিঠ গলা। একই ছন্দে
দুজনের হৃদ স্পন্দনের কাঁপুনিতে স্বর্গীয়ভাবে ভালো লাগা কাজ করছে। ওদের দুজনের দিকেই পিটপিট করে চেয়ে আছে টুনি। হয়তো কোনো কিছুই ওর বোধগম্য হচ্ছে না। মৃদু স্বরে হাজারো প্রশ্ন আর কৌতূহল মিশিয়ে আস্তে করে ম্যাও করে ডেকে উঠল। এরই মাঝে কেটে গেল সপ্তাহ খানেক। আর দিন কয়েকের ভেতরেই ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে। তোরা হরদমে পড়াশোনা শুরু করেছে। রেজাল্ট এমন তেমন হলে আহান পিঠের চেলা কাঠ ভাঙবে বলেছে। আদরের সময় আদর আর পড়ার সময় পড়া। এই কথাটা শুনে তোরার ছোট্ট মনটা ভেঙে গেছে। বারবার মনে পড়ছে আহানের এই কথাটা। লোকটা কতটা নিষ্ঠুর হলে এভাবে বলতে পারলো। 10টা না 5টা না, একটা মাত্র বউ তোরা, তাকে কিনা পড়াশোনার সাথে তুলনা করবে? তবে তোরাও কম যায় না, সেও পড়বে, পড়ে দেখিয়ে দিবে সে মোটেও ভাঙাচোরা স্টুডেন্ট না। সকাল করে ভার্সিটি এসেও বই খুলে বসে আছে তোরা। এই কয়দিনে লেকচার আর শিট কালেক্ট করে সেই অনুযায়ী পড়তে হবে, তাই সব ক্লাসগুলো বেশ মনোযোগ দিয়েই করে। পাশেই ফারিহা বসা, ওর হাতেই বই, তবে হাতে বই থাকলেও মনোযোগ অন্যদিকে। খানিক বাদেই দরজার দিকে তাকাচ্ছে। কাকে খুঁজছিস? তুরার প্রশ্নে ধ্যান ভাঙল, ওর দিকেই তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ছোট জবাবে বলল, সাদমান। তাই তো, ও তো দেরি করে না, আজকে তাহলে এখনো আসলো না কেন? আজকে না, বল কয়েকদিন ধরেই। খেয়াল করেছিস ও মিশে না ঠিক করে, কেমন জানি দেরি করে আসে আবার চলেও যায়। ঠিকঠাক কথাবার্তাও বলে না, জিজ্ঞাসা করলে কিছু না বলে কাটিয়ে দেয়। হয়তো আন্টির শরীর নিয়ে একটু বেশি চিন্তিত। তুই ভাবিস না, ঠিক হয়ে যাবে। তোরার কথাই ও ভঙ্গিমায় বদলালো না ফারিহা, বরং আরো জোরে দিয়ে ফারিহা বলল, সেরকমটা মোটেও না। ওর ভাবসাব দেখিসনি, এড়িয়ে চলতে চায়। আবার সেদিন দেখলাম একটা সঙ্গী নিয়েও জুটিয়েছে, বেশ আলাপ আলোচনা করে দুজনের পড়াশোনা নিয়ে। তুই ভুল ভাবছিস ইয়ার, ও এমন কেন? তুরা পুরোটা শেষ করার আগে ফারিহা চোখের ইশারায় দরজার দিকে তাকাতে বললেই ও ঘুরে তাকায় দেখল সাদমান ঢুকছে। পাশাপাশি একটা মেয়েও হাঁটছে। সাদমান কয়েকটা সিট মেয়েটার হাতে দিয়ে ও হেসে ধন্যবাদ জানিয়ে সিটে বসলো। সাদমানও এসে বসলো নিজের আসনে। তোরা আর কিছুই বলল না, ফারিহার দিকে তাকালো, দেখলো ও চুপচাপ বাইরের দিকে তাকিয়ে কলম দিয়ে আঁকিবুকি করছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো তোরা। দুজনই চুপ করে আছে। এভাবে একেবারেই ভালো লাগছে না ওর। তবে সে নিয়ে মন খারাপ করলো না, সময় পেল না। কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হলো। পরপর 4টা ক্লাস করে বেরোলো সকলে। তোরা আর ফারিহা নেমে আসলে ফারিহা তোরাকে বিদায় দিয়ে নিজেই আগে আগে হেঁটে চলে গেল। তোরাও উপায়ন্তর না পেয়ে রিক্সা ধরলো। আজ আহানের ফিরতে দেরি হবে, এক্সামের সব ঝামেলা সামলাতে ব্যস্ত সে। চুপচাপ ঘাড় নামিয়ে হাঁটছিল ফারিহা। রাস্তার বাঁ পাশে চোখ যেতেই দেখলো সাদমানও হাঁটছে। হুট করে মন খারাপের মেঘ জমলো ফারিহার বুকে। কি এমন করছে যে সে সাদমানকে তাকে এড়িয়ে চলছে? সে খুব ভালো মতোই লক্ষ্য করছে সাদমান স্পষ্টত তাকেই এড়িয়ে চলে। রিমঝিমকে পড়াতে গেলেও ফারিহার সাথে কথা বলে না, যেন অপরিচিত যোজন। না, আজকে সে শুনবেই সাদমানের কি হয়েছে, এরকম ব্যবহার কেন করছে সে। রাস্তার দুই পাশে তাকিয়ে এক দৌড়ে পার হলো সাদমান। তখনও হাঁটছে। পেছন থেকে ডাক শুনলেই ঘুরে তাকালো। এই দাঁড়া, এভাবে রেশ লাগিয়ে কেন হাঁপ লাগাচ্ছে, হ্যাঁ? হাঁপাতে হাঁপাতে বলল ফারিহা। তবে সাদমান তেমন অভিব্যক্তি দেখালো না। চলার গতি বহমান রেখেই গভীর গলায় বলল, তো দৌড়ানোর কি দরকার, রিক্সা করে চলে গেলেই তো হয়। ফারিহা হাসি হাসি করা মুখটা চুপসে গেল। মন খারাপের আধার নামলো। তবে এবার আর দমিয়ে রাখলো না। সাদমানের হাত টেনে ধরে দাঁড় করিয়ে বলল, কি সমস্যা তোর, এভাবে ইগনোর করছিস কেন? সাদমান এক হাতে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, ইগনোর কেন করব? আর আমি ইগনোর করার কে? ক্লাসে আসিস লেট করে, আসলেও কথা বলিস না ঠিকঠাক, কিছু জিজ্ঞাসা করলেও এড়িয়ে যাস, একা একাই বাড়ি ফিরে যাস। এগুলো কেমন ব্যবহার? এমন একটা ভাব করিস যেন আমায় চিনিসই না। নাকি নতুন বান্ধবী নিষেধ করেছে আমার সাথে মিশতে? ফারিহা থামল, তবে সাদমানের কোনো ভাবান্তর হলো না। নির্লিপ্তভাবেই বলল, প্রথমত, রোজ রোজ আগে আগে এসে বসে আড্ডা দিতে হবে
এমন কোনো কথা নেই। আর আমার কথা কম বলা আর বেশি বলাতে কি? আমি বলা না বলাতে কারোর কোনো ফারাক হওয়ার কারণ দেখছি না। আর যদি বান্ধবী নিষেধ করেও থাকে, সেটা আমার পার্সোনাল ব্যাপার। বলেই হাঁটা ধরল সাদমানের দিকে। একবারও পেছনে ফিরে তাকালো না। ফারিহা ঠাই দাঁড়িয়ে রইল। সাদমানের এরূপ আচরণ তার ভেতরে ভীষণভাবে আঁচড় কাটল। এমনটা মোটেও আশা করেনি সে।